আমি যখন ডোমে চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে। কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমেরা মদ খায়। আমি ভেবেছিলাম লাশের পচা গন্ধ ভুলতেই ওরা মদ খায় হয়তোবা। আমি কথাটা একটি ডোমকে বললে সে আমাকে হাসতে হাসতে বলল, কেন খাই এটা আস্তে আস্তে তুমি নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল আমার ওস্তাদ মানে আমার সিনিয়র যে ডোম তার সাথে। সে আমায় বলল, রাতে আলো জ্বালিয়ে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি মেরে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখলাম সব ঠিক আছে, তাই দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সেই রাতে আমার কেন যেন ঘুম আসছিল না, আর মনে কেন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। হঠাৎ করে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, আর সেই অসহ্য গরমের মধ্যে একবারে ঘেমে নিয়েই উঠলাম। না, আর পারা যায় না, এই গরমে মানুষ কি করে ঘুমায় বলে উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম, এমন সময় মনে হলো লাশ ঘরে কি যেন একটা শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোন শিয়াল কুকুর কি লাশ ঘরের জানালা আলগা করে ভিতরে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়লো? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম। আমি দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটায় আবছা আলোয় ভরে গেছে। আমার মনে পড়ে গেল আজকে একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বীভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতটাই বীভৎস হয়ে গিয়েছিল যে আমরা দেখে পর্যন্ত শিউরে উঠেছিলাম। লাশটা এত বীভৎস ছিল যে তার চোখ দুটো যেন কোটর ছেড়ে বাইরে চলে এসেছে, আর তার লাল জিভটা যেন আধা হাত বেরিয়ে আছে। সেই সাথে 2 হাত উঁচু হয়ে আছে। সেই ভয়াবহ লাশটা যেন কারো গলা টিপে ধরবে এখনই। যে আমি কোনোদিনই ভয় কি জানতাম না আর মদ খাওয়া ছাড়াই অবলীলায় লাশ কাটতাম, সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড গলার উপর উঠে এসেছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছনে ফিরে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের উপর পিঠের উপর ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পেছনে ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধরে ধীরে ধীরে আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে যেন আধা হাত বেরিয়ে আসা জিভটা দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এই বীভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেললো। আমি যে ভয়ে চিৎকার করব কেন যেন তাও করতে পারছিলাম না। দৌড়ে যে পালাবো তাও পারছিলাম না, কারণ আমার পা অবশ হয়ে গেছে। আস্তে আস্তে সে আমার দিকে এগিয়ে আসছিল। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ ছাড়া আর আশেপাশে কেউ নেই। আমি কি আজ বেঁচে ফিরতে পারবো? যখন সে আমার প্রায় কাছেই চলে এলো তখন যান বাঁচানোর স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য একটাই, লাশ ঘর থেকে যেভাবেই হোক বাইরে আসতে হবে। কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমি আমার পিছনে এসে ক্রমাগত লাশের হেঁটে আসার থপ থপ শব্দ শুনতে পাচ্ছি।
যেন আজ আমার আর কোনো নিস্তার নেই সেই পিচাসিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে পারলাম না, জ্ঞান হারালাম। তারপর কি ঘটেছিল আমার মনে নেই। পরের দিন আমি আমাকে হাসপাতালে আবিষ্কার করলাম। জ্ঞান ফিরে দেখলাম আমার আশেপাশে অনেকেই বসে আছে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কিভাবে এসেছি। তারা বলল সকালে আমাকে ওইখানে পড়ে থাকতে দেখে তারা এখানে নিয়ে এসেছে। তারপর আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম, কিন্তু তারা কেউই বিশ্বাস করলো না। কিন্তু আমি তো জানি সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল, যা আজও আমাকে ঘুমাতে দেয় না।